লোকমান ভাই, লতিফ ভাই, মুক্তা কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আছি আসসালাম। স্যার, আলহামদুলিল্লাহ। স্যার, স্যার ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বিথি কেমন আছেন? জি ভালো আছি। ভালো আছেন আপনি? হ্যাঁ, ভালো আছি। আসসালামু আলাইকুম স্যার। ভালো আছি স্যার, ভালো ওয়ালাইকুম আছেন? আসসালাম। রুহুল কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। নরিন আপু কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। রুকসানা আপু কি সুস্থ হয়েছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। এবার কন্টিনিউ ক্লাস করেন। ফারজানা লিমন কেমন হ্যাঁ, আছেন? দোয়া করে ইনশাআল্লাহ। ফিয়ামানিল্লাহ। ফারজানা ভালো আছেন? জি স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছি। আপনি ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। আর আপনি যে প্রশ্নের কথা বলছেন না, ওটা গ্রুপে আছে, ঠিক আছে? গ্রুপে স্কোর করলে পিছনের দিকে যাবেন, পেয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, আমি তো আসলে জয়েন করছিলাম, তারপর থেকে ওই 76-এর পর থেকে পরীক্ষা পাইছি। ওটা আমার আসলে খেয়ালও ছিল না। কালকে পড়তে পড়তে মনে হলো যেটাতে তাহলে পরীক্ষা হয়েছে, আমি কোশ্চেনটা তাহলে দেখি, এই জন্য জিজ্ঞাসা করলাম। আচ্ছা স্যার, ঠিক আছে, আমি চেক করে পিছনে দেখবানে। জি জি, পিছনে আছে, ওইখান থেকে চেক করে নিন। শারমিন কেমন আছেন? শারমিন কেমন আছেন? মিম কেমন আছেন? লতিফ ভাই কিছু বলছিলেন? না স্যার, বলি নাই স্যার। ভালো আছি ইনশাআল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা গতদিন কোন পর্যন্ত পড়িয়েছিলাম? সাক্ষ্য পর্যন্ত স্যার, সাক্ষ্যের আমরা সংজ্ঞা পর্যন্ত। এভিডেন্স, সাক্ষ্য, এভিডেন্স পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, সাক্ষ্য পর্যন্ত পড়িয়েছিলাম। এখন আমরা পড়ব সাক্ষ্য কত প্রকার। আমরা ক্লাস শুরু করি। বাকি যারা আছেন খুব মনোযোগ সহকারে শুনবেন, না বুঝলে প্রশ্ন করবেন। আপনারা জানেন বা হয়তো দেখেন, 2022 সালে 20শে নভেম্বর যখন আপনার সাক্ষ্য আইন সংশোধন করা হইল, তখন তার আগে সাক্ষ্য ছিল 2 প্রকার। কিন্তু এই সংশোধনীর পরে সাক্ষ্য হয়ে গেছে 3 প্রকার। সাক্ষ্য হয়ে গেছে 3 প্রকার। 1 নম্বরটা আপনার মৌখিক সাক্ষ্য, 2 নম্বরটা দালিলিক সাক্ষ্য, 3 নম্বরটা শরীর সম্বন্ধীয় বা ফরেন্সিক সাক্ষ্য। শরীর সম্বন্ধীয় বা ফরেন্সিক সাক্ষ্য। তাহলে আমরা পাইলাম সাক্ষ্য কয় প্রকার? 3 প্রকার। এখন যদি আপনাদের পরীক্ষাতে প্রশ্ন আসে সাক্ষ্য কত প্রকার, তাহলে আপনারা উত্তর করবেন সাক্ষ্য 3 প্রকার। এখন আমরা চলে যাব মৌখিক সাক্ষ্যতে। 1 নম্বর, মৌখিক সাক্ষ্য বলতে বোঝায় যে যে ব্যক্তি কোনো ঘটনা বা কোনো বিষয় নিজ চোখে দেখেছে, বা কোনো ব্যক্তি শুনেছে, বা কোনো ব্যক্তি অনুধাবন করেছে, সেই ব্যক্তি কর্তৃক তার নিজের মৌখিক সাক্ষ্য দেওয়া। মানে নিজে বলবে আদালতে গিয়ে যে এই প্রকৃত ঘটনা, আমি এটা এটা দেখেছি, ও ওর বাসায় আগুন ধরাই দিয়েছে, বা ওর কোপ মারেছে আমার সামনে, বা আমি নিজে চোখে দেখেছি। তো এইটা হলো আপনার মৌখিক সাক্ষ্য। ঠিক আছে? মানে কোনো ব্যক্তি নিজে যদি দেখে থাকে কোনো ঘটনা, তাহলে সেটা হয়ে যাচ্ছে বা
এই মৌখিক সাক্ষ্যর আবার ভাগ আছে। মৌখিক সাক্ষ্য আছে আবার দুই প্রকার, একটা গৌণ সাক্ষ্য, একটা প্রত্যক্ষ সাক্ষ্য আর একটা শোনা সাক্ষ্য। শোনা সাক্ষ্য মানে যে ব্যক্তি একদম চাক্ষুষভাবে নিজে ঘটনাটা দেখেছে তারটা হবে প্রত্যক্ষ সাক্ষ্য। আর যে ব্যক্তি শুনেছে, অন্যের নিকট থেকে শুনেছে, অন্যের নিকট থেকে শোনার পরে সেই ব্যক্তি যদি আদালতে সাক্ষ্য প্রদান করে তাহলে তার সাক্ষ্য হবে শোনা সাক্ষ্য। এখন আমরা এই সাক্ষ্য যেগুলো বলতেছি আমি, এগুলো খুবই সংক্ষেপে প্রাথমিকভাবে আলোচনা করে যাব। তারপর আমরা যখন 59 ধারা, 60 ধারা থেকে 65 ধারা যখন পড়াবো তখন আমি এই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। এখন শুধু আপনারা এটুকু মনে রাখেন যে দালিলিক সাক্ষ্য কাকে বলে, মৌখিক সাক্ষ্য কাকে বলে, দালিলিক সাক্ষ্য কয় প্রকার, মৌখিক সাক্ষ্য কত প্রকার, ঠিক আছে? জাস্ট সংজ্ঞাটুকু মনে রাখেন। তাহলে মৌখিক সাক্ষ্য বলতে কি বোঝাচ্ছে, যে কোনো ব্যক্তি যদি কোনো ঘটনা দেখে থাকে, শুনে থাকে, অনুধাবন করে থাকে, তার যে পঞ্চ ইন্দ্রিয় আছে ইন্দ্রিয় দ্বারা যদি অনুধাবন করে থাকে বা নিজের চোখে দেখে থাকে, সেই ব্যক্তি কর্তৃক নিজের মুখে প্রদানকৃত সাক্ষ্যকে বলা হচ্ছে মৌখিক সাক্ষ্য। আর দালিলিক সাক্ষ্য বলতে বোঝায় কোনো কাগজপত্র, কোনো ডকুমেন্ট দ্বারা কোনো বিষয় প্রমাণ করা। এখন দেখেন দালিলিক সাক্ষ্য দুই প্রকার, একটা প্রাথমিক সাক্ষ্য আর একটা মাধ্যমিক সাক্ষ্য। প্রাথমিক সাক্ষ্য বলতে বোঝায় যে কোনো ঘটনার বা কোনো বিষয়ের, কোনো চুক্তির আপনার মূল যে কাগজপত্র, একদম মূল যে কাগজপত্র, সেই কাগজপত্রকে বোঝাচ্ছে আপনার প্রাথমিক সাক্ষ্য। আর মাধ্যমিক সাক্ষ্য বলতে বোঝাচ্ছে, মানে প্রাথমিক সেন্সে আমি বলছি, মাধ্যমিক সাক্ষ্য বলতে বোঝাচ্ছে এই প্রাথমিক সাক্ষ্য থেকে প্রস্তুতকৃত সাক্ষ্যকে বলা হয় মাধ্যমিক সাক্ষ্য। মানে যে সাক্ষ্যটা ছিল ওই সাক্ষ্য থেকে, প্রাথমিক যে সাক্ষ্য ছিল ওই সাক্ষ্য থেকে আবার যদি ওই সাক্ষ্য থেকে নতুন কোনো যদি কপি তৈরি করা হয়, যেমন ধরেন যে আপনাদের একটা দলিল আছে, লতিফ ভাইয়ের বাসায় একটা দলিল আছে, ওই দলিলের বাড়ির যে মূল দলিল, ওই দলিল ফটোকপি করলো, ওই ফটোকপিটা হবে কি মাধ্যমিক সাক্ষ্য। আর মূল যে দলিল ওইটা হবে কি প্রাথমিক সাক্ষ্য। এটুকুই, এই পর্যন্ত বুঝতে পারছেন? শুধু সংজ্ঞাটুকু, প্রাথমিক সংজ্ঞা বুঝতে পেরেছেন কেউ? আরেকবার বুঝিয়ে বলেন স্যার। জি জি, আচ্ছা। সাক্ষ্য তিন প্রকার, একটা মৌখিক সাক্ষ্য, একটা দালিলিক সাক্ষ্য, আর 3 নাম্বারটা শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য। মৌখিক সাক্ষ্য বলতে বোঝাচ্ছে কোনো ব্যক্তি কর্তৃক যে ব্যক্তি কোনো ঘটনা দেখেছে, শুনেছে বা তার যে পঞ্চ ইন্দ্রিয় আছে সেটা তার অনুধাবন করেছে, সেই ব্যক্তি কর্তৃক যদি মৌখিকভাবে আদালতে গিয়ে, মানে সে কথা বলবে, সেই কথা বলার মাধ্যমে আদালতে গিয়ে যদি সাক্ষ্য প্রদান করে থাকে তাহলে সেটা হবে কি মৌখিক সাক্ষ্য। আর মৌখিক সাক্ষ্য হলো দুই প্রকার, একটা হলো যে প্রত্যক্ষ সাক্ষ্য, মানে একদম নিজে যেটা দেখেছে, নিজে যেটা শুনেছে, নিজে যেটা অনুধাবন করেছে, একদম নিজে যখন নিজে অনুধাবন করবে, দেখবে, শুনবে, সেই ব্যক্তি কর্তৃক যখন সাক্ষ্য দেবে সেটা হবে প্রত্যক্ষ সাক্ষ্য। আর কোনো ঘটনা ওপরের নিকট থেকে শোনার পরে, অন্যের নিকট থেকে শোনার পরে যে ব্যক্তি সাক্ষ্য দিবে সেই ব্যক্তির সাক্ষ্য হবে কি আপনার শোনা সাক্ষ্য। এখন দেখেন লতিফ ভাই একটা বাসায় কি করেছে, চুরি করছে, এইটা লোকমান জানে। লোকমান আবার পরে বলল কার কাছে? রুহুলের কাছে বলল যে রুহুল, আমি লতিফরে দেখলাম যে ওদের বাসায় লতিফ চুরি করতেছে। তো এই যে রুহুলের যে সাক্ষ্যটা, এই রুহুলের সাক্ষ্যটা হবে শোনা সাক্ষ্য, লোকমান ভাইয়ের সাক্ষ্যটা হবে কি প্রত্যক্ষ সাক্ষ্য। এই হলো ডিফারেন্স বা এই হলো সহজে বোঝার উপায়। আর এটা গেল। আরেকটা এসে দালিলিক সাক্ষ্য। দালিলিক সাক্ষ্য বলতে বোঝাচ্ছে যে কোনো সম্পত্তি বা অন্যান্য কোনো বিষয়ের মূল যে দলিল,
মূল যে দলিল বা দলিল দ্বারা কোনো বিষয় যখন প্রমাণ করা হয়, দলিল বা কাগজপত্র দ্বারা যখন কোনো বিষয় প্রমাণ করা হয়, সেটাকে বলা হচ্ছে কি দালিলিক সাক্ষ্য। এখন এই দালিলিক সাক্ষ্য বা দুই প্রকার, একটা হলো প্রাথমিক সাক্ষ্য আর একটা মাধ্যমিক সাক্ষ্য। এখন মিম, মুক্তা, নরিন এই তিনজন একটা চুক্তি করলো, চুক্তিবদ্ধ করে একটা কোম্পানি খুললো। এই কোম্পানি যে চুক্তিপত্র আছে, মূল যে চুক্তিপত্র, এই মূল চুক্তিপত্রটা প্রাথমিক সাক্ষ্য। আর এই মূল চুক্তিপত্র থেকে একটা ফটোকপি করলো, ফটোকপি করেছে। যখন ফটোকপি করবে, ওই ফটোকপি যে কপিটা, ওইটা হবে মাধ্যমিক সাক্ষ্য। এখন এই মাধ্যমিক সাক্ষ্য আরও কয়েকটা গ্রাউন্ডে মাধ্যমিক সাক্ষ্য হয়, 5ভাবে হয়। আমি এইগুলো যখন ওই 65 ধারা পড়াবো তখন আমি বিস্তারিত আলোচনা করব। ঠিক আছে, এই পর্যন্ত বুঝতে পেরেছেন লোকমান ভাই বা অন্যান্য কেউ না বুঝলে আমাকে বলেন। তো দালিলিক সাক্ষ্য তাহলে কয় প্রকার হলো? দালিলিক সাক্ষ্য দুই প্রকার, একটা প্রাথমিক সাক্ষ্য আর একটা মাধ্যমিক সাক্ষ্য। একটা প্রাইমারি এভিডেন্স আর একটা সেকেন্ডারি এভিডেন্স। ক্লিয়ার? জি জি স্যার। স্যার। হ্যাঁ, আমি এইটা তো আমরা তো এখন ওই মূল ধারাতে, এই যে প্রাথমিক সাক্ষ্য, মাধ্যমিক সাক্ষ্য, প্রত্যক্ষ সাক্ষ্য, এর মূল যে ধারা আছে সেই ধারাতে আমরা প্রবেশ করি নাই। এইটা আছে আপনার 59 থেকে 65 ধারাতে। যখন আমরা ওইটা পড়বো তখন কিন্তু এটার আমরা বিস্তারিত আলোচনা করব। এখন শুধুমাত্র কাকে বলে এইটুকু মনে রাখেন। হ্যাঁ, এটা হলো। আরেকটা হলো শরীর সম্বন্ধীয় বা ফরেনসিক সাক্ষ্য। এইটা আপনার এই যে ডিজিটাল যে সাক্ষ্যগুলো আছে না, মোবাইল ফোন, তারপরে আপনার SMS, ভিডিও কল, রেকর্ডিং, এইগুলোর মাধ্যমে যে সাক্ষ্য প্রদান করা হয় সেটাকে বোঝাচ্ছে। ঠিক আছে, তারপরে ফরেনসিক রিপোর্ট যেগুলো আছে, পুলিশ প্রতিবেদন বা অন্যান্য যে বিষয় বা আপনার এই বিভিন্ন রকমের এই যে আপনার পোস্টমর্টেম করে, তারপরে আরও যে পদ্ধতিগুলো আছে এইগুলো বা অন্যান্য যে বিষয় আছে, যেমন ভিডিও কল, অডিও, তারপরে আপনার কোনো স্থিরচিত্র, এইগুলোর মাধ্যমে যে সাক্ষ্য আপনার ধারণকৃত হয়, ওইগুলোও কি এখন সাক্ষ্য হিসাবে আদালতে গ্রহণ করা হয়। এইটা কিন্তু আগে 2022 সালে ছিল না। 2022 সালে ছিল না। এটা আপনার ওই বিচারকরা তার ডিসক্রিশনারি পাওয়ার দ্বারা এটাকে ইনক্লুড করতো। তো এখন অলরেডি সরাসরি কোডিফাইড হয়ে গেছে। যখন তখন আপনার এই ফরেনসিক এবং শরীর সম্বন্ধীয় বা ডিজিটাল যে সাক্ষ্য আছে সেটা আপনার সরাসরি বিচারক গ্রহণ করতে পারে। ঠিক আছে, এবার দেখেন আমরা 4 ধারাতে চলে যাব। 4 ধারাতে চলে যাব। 4 ধারাতে বলতেছে যে প্রিজামশন, অনুমান করা। 4 ধারার টাইটেলটা কি? প্রিজামশন। 4 ধারার টাইটেল প্রিজামশন, মানে অনুমান করা। এখন দেখেন অনুমান করা এটা আপনার 3 প্রকার। অনুমান কত প্রকার? যদি পরীক্ষাতে আসে যে অনুমান কত প্রকার, তাহলে কি দাগাবেন? 3 প্রকার দাগাবেন, 3 প্রকার বলবেন যদি লিখিততে আসে। এখন দেখেন 3 প্রকার কি কি? মে প্রিজামশন, শ্যাল প্রিজামশন, কনক্লুসিভ প্রুফ। এই 3 প্রকারকে বলা হচ্ছে কি প্রিজামশন বা অনুমান। প্রিজামশন বা অনুমান। বিথি আছেন? বিথি কি বুঝতে পারতেছেন? বিথি জি, বুঝতে পারতেছেন? শুনতেছি তো। মিম বুঝতে পারতেছেন? মিম, নরিন আপু, আপনারা কি সবাই বুঝতে পারতেছেন? বাকি যারা আছেন জি ভাইয়া, বুঝতে পারতেছি। যদি মে না বুঝে প্রিজম থাকেন শ্যাল আমাকে প্রিজম। প্রশ্ন করবেন। ঠিক আছে, প্রশ্ন করবেন। আপনার নোট সামনে নিয়ে আসছি, তাই সহজই লাগতেছে। হ্যাঁ, আমি তো আপনাদের বলেছি যে এই সাক্ষ্য আইনের আপনারা বেয়ার অ্যাক্ট পড়বেন না। ঠিক আছে, সাক্ষ্য আইনের বেয়ার অ্যাক্ট পড়বেন না। সাক্ষ্য আইনের জন্য আইন পাঠ পড়বেন আর আমার নোট পড়বেন, আর কিচ্ছু পড়া লাগবে না। আর আমি যেগুলো বলি ওইগুলো জাস্ট ইংরেজিতে একটু দেখে নেবেন। হ্যাঁ, দেখেন মে প্রিজামশন। প্রিজামশন তাহলে কত প্রকার? লতিফ ভাই, প্রিজামশন কত প্রকার? জি স্যার, 3 প্রকার স্যার। 3 প্রকার।
ঠিক আছে, এবার দেখেন, মিউট করেন। মে প্রিজামশন একটা বিষয়, প্রিজামশন বলতে বোঝাচ্ছে অনুমান করা। কোনো ঘটনা সম্পর্কে বিচারক কি করতে পারে? অনুমান করতে পারে। কীরকমের অনুমান করতে পারে? প্রাথমিকভাবে অনুমান করতে পারে। যেমন একটা মামলা আপনি প্রথমেই কোর্টে দায়ের করলেন, দায়ের করার পরে বিচারক প্রিমিয়া ফেসি, দেখা গেলো যে ওই মামলাতে প্রিমিয়া ফেসি আছে। এখন প্রিমিয়া ফেসি কি? প্রিমিয়া ফেসি বলতে বোঝায় যে আপাতত দৃষ্টিতে ওই ঘটনার ওই বিষয়ের সততা আছে, ঠিক আছে? বা প্রিমিয়া ফেসি, ওই যে একটা কথা আছে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণেরধারী। এখন এই প্রিমিয়া ফেসিটা হলো দর্শনধারী। প্রিমিয়া ফেসিটাকে বলা হয় ধরেন যে দর্শনধারী, মানে আপনি যখন একটা মামলা দায়ের করলেন, মামলার ফ্যাক্ট যখন বিচারক জাস্টিফাই করবে, যখন আপনার কাগজপত্র সব কিছু দেখবে, তখন একটা অনুমান করবে যে এই মামলাটা গ্রহণ করা যায় এবং এই মামলাতে বাদীর কি হয়েছে, বাদীর অধিকার ক্ষুণ্ণ হয়েছে বা হইতে পারে বা হয়েছে, তার প্রতিকার পাওয়ার হক আছে। এই যে অনুমানটা, এই যে প্রিমিয়া ফেসিটা, এইটা আপনারকে কি বলা হচ্ছে? এটাকে বলা হয় প্রিমিয়া ফেসি, যে আপাতত দৃষ্টিতে অনুমান করে যে এটার সততা আছে বা আপনার এটা গ্রহণ করার উপযুক্ত গ্রাউন্ডস আছে। এই যে অনুমান করাটা বা আপনার আপাতত দৃষ্টিতে চিন্তা করা, এটাকে বলা হচ্ছে কি প্রিমিয়া ফেসি। আর অনুমান মে প্রিজামশনের বাংলা হলো যে অনুমান করতে পারে। এখন ধরেন এই অনুমান করতে পারে এখন এই মে প্রিজামশনে এটাকে সত্য বলে অনুমান করতে পারে, মিথ্যা বলে অনুমান করতে পারে। এটা বিচারকের ডিসক্রিশনারি পাওয়ার। মানে যেমন ধরেন লোকমান ভাই কোর্টে গেল একটা মামলা নিয়ে, প্রতারণার মামলা নিয়ে, ঠিক আছে? প্রতারণার মামলা নিয়ে গেছে। এখন বিচারক আপাতত দৃষ্টিতে কি করতে পারে? অনুমান করতে পারে যে না এটা সঠিক আছে, আবার এটাও অনুমান করতে পারে যে না এটা ভুল আছে। তাহলে এইটা পুরোটাই ডিপেন্ড করবে কার উপর? বিচারকের উপর। এটা ডিসক্রিশনারি পাওয়ার, যে এটার সততা আছে বা নাই। এখন পজিটিভ অনুমান করতে পারবে, মিথ্যাও অনুমান করতে পারবে, নেগেটিভও অনুমান করতে পারবে। মানে দুই ধরনের অনুমানই করতে পারে, পজিটিভ থিঙ্কিং এবং নেগেটিভ থিঙ্কিং, দুইটা দিয়েই অনুমান করতে পারবে। এইটাকে বলা হচ্ছে কি মে প্রিজামশন। মানে কোনো ঘটনা সত্য এবং মিথ্যা, ঠিক আছে? এখন বিচারক মনে করতে পারে না এটা সত্য, আবার মনে করতে পারে না এটা মিথ্যা, ঠিক আছে? এই দুই ধরনের অনুমানে বিচারক যখন করতে পারবে, সেটাকে বলা হচ্ছে কি মে প্রিজামশন। এটাকে বলা হচ্ছে কি মে প্রিজামশন। আরেকটা আসতেছে কি 2 নম্বরটা হলো শ্যাল প্রিজামশনটা হলো যে কি এটা আপনার সত্য বলে অবশ্যই বিচারক অনুমান করবেন, মিথ্যা অনুমান করা বা অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ নাই। মানে বিচারকের অনুমানের ক্ষমতা একটাই, সেটা হলো কি যে এটা প্রমাণিত বা এটা সত্য। এখানে বিচারকের মিথ্যা মানে অনুমান করার কোনো বিন্দুমাত্র সুযোগ নাই। তাহলে এটাকে কি বলা হচ্ছে? শ্যাল প্রিজামশন। আদালত কোনো বিষয়কে সত্য বলে অবশ্যই অনুমান করবেন যতক্ষণ না মিথ্যা প্রমাণিত হয়। মানে যতক্ষণ না মিথ্যা বলে প্রমাণিত হয় ততক্ষণ পর্যন্ত বিচারকের এইটা সত্য বলে অনুমান করা বাধ্যতামূলক। এটা অনুমান করা জি স্যার। বাধ্যতামূলক। হ্যাঁ, আমাদের মিরাজ মনে হয় যুক্ত হইতে পারতেছে না, আমি ওকে একটু যুক্ত করে নিই। জাস্ট আপনারা 1টা মিনিট অপেক্ষা করেন। মিরাজ রেগুলারই ক্লাস করে থাকে, একটা ক্লাস মিস গেলে অনেকটা গ্যাপ চলে যাবে, কারণ একটা ক্লাসের সাথে আরেকটা ক্লাস কানেক্টেড। অবশ্যই স্যার। হ্যাঁ, এখন দেখেন আমি কি বললাম, প্রথমে বললাম মে প্রিজামশন। শ্যাল প্রিজামশনটা আপনার অবশ্যই কি বলবেন? সত্য বলে অনুমান করবেন।
আর মে প্রিজামশনটা সত্য বলে অনুমান করতে পারে, মিথ্যা বলে অনুমান করতে পারে, বা এখন বিচারক যে কোনো ধরনের অনুমান করতে পারে। এটাকে কি বলা হচ্ছে? আপনার মে প্রিজামশন। আর শেয়াল প্রিজামশনে অবশ্যই অনুমান করবেন যে এটা সত্য যতক্ষণ পর্যন্ত না মিথ্যা বলে প্রমাণিত হয়। মিথ্যা বলে প্রমাণিত হওয়ার আগ পর্যন্ত বিচারক এটাকে সত্য বলে ধরে নেবেন। এটা ধরে নিতে বাধ্য। সাধারণত আইন আছে না, এই যে আমরা যে আইন পড়তেছি, এই আইনের যতগুলো নিয়ম আছে, বিধান আছে, এগুলো সব কি আপনার শেয়াল প্রিজামশনের মধ্যে চলে আসে। বাংলাদেশের পতাকা অবশ্যই অনুমান করবেন, বই, ঠিক আছে, বা আপনার এই যে বাংলাদেশ যত আইন আছে প্রত্যেকটা আইনই বিচারক শেয়াল প্রিজামশন করতে বাধ্য, মানে এগুলোকে সত্য বলে অনুমান করবেন, ঠিক আছে। এটা গেলো 2 নম্বর। আর 3 নাম্বারটা আসতেছে কি কনক্লুসিভ প্রুফ। কনক্লুসিভ প্রুফ মানে এটা চূড়ান্ত প্রমাণ, এটাকে খণ্ডন করার আর সুযোগ নাই। এই যে আমরা বললাম মে প্রিজামশন, শেয়াল প্রিজামশন, এই দুইটাতে আপনি সাক্ষ্য দ্বারা মিথ্যা না সত্য এটাকে আপনি কি করতে পারেন? প্রমাণ করতে পারেন। কিন্তু যেটা কনক্লুসিভ প্রুফ, সেটাকে আপনি সাক্ষ্য প্রদান করতে পারবেন না। সাক্ষ্য দিয়ে এটা সত্য না মিথ্যা এটা প্রমাণ করার কোনো সুযোগ নাই। এটা একদম কনক্লুসিভ প্রুফড, ঠিক আছে, মানে কনক্লুসিভ এভিডেন্স, কনক্লুসিভ প্রিজামশন, যে এটা চূড়ান্তভাবে সত্য, এটাকে আপনি সাক্ষ্য প্রদান করে মিথ্যা বা সত্য এইটা প্রুফ করতে পারবেন না, ঠিক আছে। তাহলে মে প্রিজামশন আর শেয়াল প্রিজামশনে আপনি কি করতে পারেন? সাক্ষ্য প্রদান করে সত্য না মিথ্যা আপনি বের করতে পারবেন, কিন্তু এই কনক্লুসিভ প্রিজামশনে আপনি কি করতে পারবেন না? সত্য না মিথ্যা এটা আপনি প্রমাণ করার কোনো প্রকার সুযোগ আপনি পাবেন না। ক্লিয়ার হয়েছেন? এই 3টা সম্পর্কে কারোর কোনোটা বুঝতে অসুবিধা আছে? বলেন। না স্যার। কেউ বুঝেন না এরকমের কেউ আছেন? একজন ব্যক্তি থাকলেও বলেন, আমি আবার বুঝাবো। কোনটা বুঝেন নাই বলেন। ওই যে কনক্লুসিভ প্রুফ যেটা। কনক্লুসিভ প্রুফটা আরেকবার বলুন। হ্যাঁ, কনক্লুসিভ প্রুফ বলতে বোঝাচ্ছে যে চূড়ান্তভাবে প্রমাণিত, মানে যে বিষয়টা একদম চূড়ান্তভাবে কি হবে? প্রমাণিত, ঠিক আছে। এটাকে আপনি মিথ্যা বা সত্য প্রমাণ করার জন্য সাক্ষ্য প্রদান করতে পারবেন না। মিথ্যা বা সত্য, এটা কি সত্য নাকি মিথ্যা এটা প্রমাণ করার জন্য আপনি সাক্ষ্য প্রদান করতে পারবেন না, ঠিক আছে। একটা এক্সাম্পল দিয়ে বুঝি। এটা এক্সাম্পল দিব। উদাহরণ? এক্সাম্পলটা যে আপনার 41 ধারা আর হলো 112 ধারা, এই দুইটা কি কনক্লুসিভ প্রুফ। 112 ধারাতে বলতেছে সন্তানের বৈধতা, 112 ধারাতে বলতেছে সন্তানের বাধ্যতা। এখন দেখেন যে ডিভোর্স হওয়ার পরে 280 দিনের মধ্যে যদি সন্তান হয়, যদি সেই মেয়ের কোনো সন্তান হয়ে থাকে, তাহলে সেই সন্তান যার সাথে আগে মানে যে হাজবেন্ড ছিল সেই সন্তানটা হবে তার, 280 দিনের মধ্যে যদি সন্তান হয়ে থাকে, তাহলে এইটা হলো আপনার কি কনক্লুসিভ প্রুফ। এটাতে আপনার সাক্ষ্য প্রদান করে সত্য মিথ্যা করতে পারবেন না, তবে এটা আপনার এই 212 এটা আপনার খণ্ডনযোগ্য, এটাতে আপনি সাক্ষ্য প্রদান করতে পারবেন, কিন্তু এটা কনক্লুসিভ প্রুফ, ঠিক আছে। বুঝতে পেরেছেন? আদালত কাছে এমন চূড়ান্ত প্রমাণ যে এই প্রমাণে আর আপনার প্রমাণ করার প্রয়োজন নেই। রুকসানা আপু, আপনার কথা শুনতে পাচ্ছি না। জি আবার একটু বলেন দেখি। কনক্লুসিভ প্রুফ মানে স্যার এটা চূড়ান্ত প্রমাণ। এটা হলো এমন ভাবে প্রমাণটা করা হয় যে এই প্রমাণ করার জন্য আর অন্য কোনো প্রমাণের প্রয়োজন নেই। জি আর কোনো সাক্ষ্য প্রদান করার কোনো সুযোগ নাই। সাক্ষ্য প্রদান করে সত্য না মিথ্যা সুযোগ না। তবে আইনের আপনারা একটা জিনিস জানেন যে প্রত্যেকটা আইনেরই কোনো না কোনো ওয়েতে কোনো না কোনো ব্যতিক্রম আছে, ঠিক আছে। সো এইগুলো আপনারা অ্যাপ্লাই করবেন যখন আপনারা প্র্যাকটিসে আসবেন, ঠিক আছে, তখন আপনারা এগুলো অ্যাপ্লাই করবেন প্র্যাকটিসে এসে। হ্যাঁ, তাহলে আপনারা কনক্লুসিভ প্রিজামশনটা পেয়ে গেলেন, মানে আদালত কোনো বিষয় ওপর একটি বিষয়ের চূড়ান্ত প্রমাণ হিসাবে বা চূড়ান্ত সত্য হিসাবে অবশ্যই অনুমান করবেন এবং মিথ্যা অনুমানের জন্য
কোনো সাক্ষ্য প্রদান করবেন না, এটিকে বলা হচ্ছে কি আপনার চূড়ান্ত বা কনক্লুসিভ প্রিজামশন, মানে এই বিষয় সম্পর্কে আর কোনো সাক্ষ্য প্রদান করা যাবে না। এখন দেখেন আমরা প্রথমে বললাম যে প্রিজামশন 3 প্রকার, এখন আমরা বলবো প্রিজামশন কত প্রকার? 2 প্রকার, প্রিজামশন অফ ল, প্রিজামশন অফ ফ্যাক্ট। সামগ্রিকভাবে আপনার প্রিজামশন কত প্রকার? 3 প্রকার। এখন আমরা যে বলবো যে বিষয়গত দিক দিয়ে প্রিজামশন 2 প্রকার, একটা আপনার প্রিজামশন অফ ল আর প্রিজামশন অফ ফ্যাক্ট। প্রিজামশন অফ ল বলতে বোঝাচ্ছে শেয়াল এবং কনক্লুসিভ প্রুফ, যেগুলো কনক্লুসিভ প্রিজামশন, এই দুইটা আপনার কি আপনার এই দুইটা হলো প্রিজামশন অফ ল। আর মে প্রিজামশন, এই মে প্রিজামশনটা হচ্ছে কি আপনার প্রিজামশন অফ ফ্যাক্ট। যখন কোনো ফ্যাক্ট সম্পর্কে অনুমান করবেন তখন এটা সত্যও ধরে নিতে পারে, মিথ্যাও ধরে নিতে পারে, ঠিক আছে? কিন্তু যখন আইন সম্পর্কিত যে অনুমান করবেন সেগুলো চূড়ান্ত বলে ধরে নিতে আদালত বাধ্য। এখন দেখেন স্যার এটা কি প্রশ্ন এভাবে আসতে পারে যে সাধারণত কয় প্রকার আবার বিষয়গত দিক থেকে কয় প্রকার? এটা কি এভাবে দুইভাবে প্রশ্ন আসতে পারে? জি জি জি, এটা ওইভাবে উল্লেখ করে দিবে। আর এখন যদি সাধারণত যদি প্রশ্ন আসে প্রিজামশন কত প্রকার, আপনারা 3 প্রকার দেখাবেন, ঠিক আছে? 3 প্রকার। আবার যদি বিষয়গত দিক থেকে কয় প্রকার তখন আমরা 2 প্রকার দেখাবো। 2 প্রকার। বিষয়গত দিকে এটা আসবে না, ঠিক আছে? আসলে পরে প্রিজামশন কত প্রকার এই প্রশ্নটাই আসবে। হ্যাঁ, তারপরে আর দেখেন মেট প্রিজমটা হলো, আচ্ছা আচ্ছা বলেন। জি জি, হ্যাঁ এবার দেখেন এখন প্রিজামশন আরও 2 প্রকার আছে। খণ্ডনের দিক দিয়ে প্রিজামশন 2 প্রকার, একটা হলো খণ্ডনযোগ্য আর একটা অখণ্ডনযোগ্য। মানে রিপুটেবল প্রিজামশন আর ইররিপুটেবল প্রিজামশন, মানে যেই প্রিজামশনে যেই অনুমানে সাক্ষ্য দেওয়া যায়, মানে ঘটনা, মানে কোনো একটা ঘটনা সত্য কি মিথ্যা এটা প্রমাণ করার জন্য সাক্ষ্য প্রদানের মাধ্যমে ওটা কি সত্য নাকি মিথ্যা এটা যখন প্রমাণ করা যাবে সেটা হবে কি আপনার খণ্ডনযোগ্য প্রিজামশন। মানে খণ্ডনযোগ্য বলতে বোঝাচ্ছে বা রিপুটেবল বলতে বোঝাচ্ছে যেটাতে আপনি সাক্ষ্য প্রদান করতে পারবেন, আর ইররিপুটেবল বলতে বোঝাচ্ছে যেটাতে আপনি সাক্ষ্য প্রদান করতে পারবেন না। তাহলে এখানে কি হচ্ছে, শ্যাল প্রিজামশন আর আপনার মে প্রিজামশন, শ্যাল প্রিজামশন আর মে প্রিজামশন এই দুইটা হলো কি রিপুটেবল প্রিজামশন, আর ইররিপুটেবল প্রিজামশনটা হচ্ছে কি আপনার কনক্লুসিভ প্রিজামশন। কনক্লুসিভ প্রিজামশনে আপনারা আমি বলেছি যে সাক্ষ্য প্রদান করা যায় না, সাক্ষ্য প্রদান করে ওটা সত্য না মিথ্যা এটা প্রমাণ করা যায় না। তাহলে যেখানে আপনার সাক্ষ্য প্রদান করা যাবে, যেখানে আপনার সাক্ষ্য প্রদান করা যাবে, সাক্ষ্য প্রদান করে এটা কি সত্য নাকি এটা মিথ্যা এটা প্রমাণ করা যাবে, সেটা হবে কি রেপুটেবল প্রিজামশন। আর যেটাতে আপনার সাক্ষ্য প্রদানের মাধ্যমে সত্য কি মিথ্যা এটা বলা যাবে না বা প্রমাণ করা যাবে না, সেটা হবে কি ইররিপুটেবল প্রিজামশন। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একজনও যদি না বুঝে থাকেন আমাকে আবার প্রশ্ন করেন, আমি আবার বুঝাবো। হ্যাঁ, এবার আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি। দেখেন ধারা 5, 4 ধারাতে আমরা প্রিজামশনটা পড়ে ফেললাম। এখন যদি আপনাদের প্রশ্ন আসে যে সাক্ষ্য আইনের কত ধারায় প্রিজামশন সম্পর্কে বলা হয়েছে, আপনারা কি উত্তর করবেন? 4 ধারাতে, ঠিক আছে? 4 ধারাতে। এখন আমরা পাইলাম মে প্রিজামশন, শ্যাল প্রিজামশন আর কনক্লুসিভ প্রিজামশন। এখন প্রিজামশন আরও 2 প্রকার, সেটা আপনার বিষয়গত দিক থেকে আপনার প্রিজামশন অফ ল আর প্রিজামশন অফ ফ্যাক্ট। এখন দেখেন প্রিজামশন খণ্ডনের দিক থেকে 2 প্রকার, একটা হলো আপনার রিপুটেবল প্রিজামশন আর একটা ইররিপুটেবল প্রিজামশন। হ্যাঁ, এবার দেখেন আমরা চলে যাব 5 ধারাতে। 5 ধারাতে বলতে যে বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়, যে সকল বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়, কোন সকল বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায় এটা কত ধারাতে বলা আছে? 5 ধারাতে বলা আছে, এই 5 ধারাতে বলা আছে। এখন ধরেন আমি আপনাদের কিন্তু বলেছিলাম প্রথমে যে সাক্ষ্য প্রদান করা যায় 2টা ক্ষেত্রে। 2টা ক্ষেত্রে কি করা যায়? সাক্ষ্য প্রদান করা যায়। এক নম্বরটা হলো ফ্যাক্ট ইন ইস্যু, আরেকটা রিলিভেন্ট ফ্যাক্ট।
রিলিভেন্ট ফ্যাক্ট। এবার মুক্তা আমাকে বলেন তো রিলিভেন্ট ফ্যাক্ট কাকে বলে? রিলিভেন্ট ফ্যাক্ট কাকে বলে আমি গত ক্লাসে বলেছিলাম, বলেন। লতিফ ভাই, লোকমান ভাই বলেন, রুহুল বা অন্যান্য যে কোনো একজন বলেন, প্রাসঙ্গিক। কে পারেন। প্রাসঙ্গিক বিষয়। রিলিভেন্ট ফ্যাক্ট আমি ক্লাস বলেন করতে যাবো, কাকে স্যার। বলে? রিলেভেন্ট ফ্যাক্টর স্যার একটা ঘটনার সাথে যে সকল বিষয় জড়িত থাকে তাদের সবগুলোকে রিলেভেন্ট ফ্যাক্ট হ্যাঁ, বলা লোকমান হয় ভাই বলেন, বা লোকমান ভাই প্রাথমিক বলেন, বিষয় বাকি বলা হয়। বাকি সবাই একটু মিউট স্যার করুন। আমি বলি, একটি ঘটনা অন্য একটি ঘটনার প্রাসঙ্গিক তখনই বলা হয় যখন একটি অন্যটির সাথে এই আইনের বিধানসমূহ বর্ণিত ঘটনা যে কোনো ভাবে প্রাসঙ্গিক। আমি ব্যারেক থেকে বলতে না? পারি নাই, ঠিক আছে? আমি বলেছি আপনি কতটুকু বুঝেছেন আপনার অনুযায়ী বলবেন, বা বই বা নোট দেখে যে দোষগুলো আরোপ করা হয় বা মূল যে ঘটনা এটাই হচ্ছে কি রিলেভেন্ট ফ্যাক্ট। ফারজান আবার বলেন। কোনো একটা ঘটনার সঙ্গে একটি ঘটনার সঙ্গে আরেকটি ঘটনার প্রাসঙ্গিক তখনই বলা হয়। ঘটনার সাথে সম্পর্কিত প্রত্যেকটা বিষয় হচ্ছে রিলেভেন্ট ফ্যাক্ট। জি, লোকমান ভাই বলেন এবার। স্যার একটা ঘটনার সাথে যে সকল বিষয় জড়িত থাকে তাদের প্রত্যেকটিকে রিলেভেন্ট ফ্যাক্ট বা প্রাসঙ্গিক বিষয় বলা হয়। ফারজানা বলেন। ওই যে রুকসান আপু বলেন, রুকসান আপু বলছিলেন। স্যার ক্লাস করতে তুমি বলতে স্যার, তা একটা ঘটনার সঙ্গে যে অন্য ঘটনা যে প্রাসঙ্গিকতা থাকে, মানে তুমি বলতে স্যার চেষ্টা করতে স্যার, যে প্রাসঙ্গিকতা রয়েছে সে তাকে রিলেভেন্ট ফ্যাক্ট বলা হয়। স্যার আপনি বললাম জি, আজকে জি, জি, ক্লাস করি নাই। বুঝতে পারছি আপনারা পরে যারা বলছেন তাদের সবারটা হয়েছে। এবার বলেন যে ফ্যাক্টিন ইস্যু, ফ্যাক্টিন ইস্যু কে বলতে পারবেন? রুল বলো তো ফ্যাক্টিন ইস্যু। রুহুল শুনতে পাচ্ছ? মুক্তা বলেন ফ্যাক্টিন ইস্যু কাকে বলে? নিজের মতো করে বলবেন, কোনো কিছু দেখে বলা যাবে না। আচ্ছা, বিচার্য বিষয় মানে বিবাদের বিষয়কে বোঝায়। হ্যাঁ, বুঝাবে একটি আদালত যে অভিযোগ বা বিরোধীয় বিষয় চূড়ান্ত সিদ্ধান্ত দেয় সেই সব বিষয়কে। জি, নরিন আপু বলেন। নরিন আপু শুনতে পাচ্ছেন? সালাম ভাই, আমি বলি জি জি, রুহুল বলো। ভাই, যার উপর ভিত্তি করে আদালত রায় দেয় আসলে। হ্যাঁ, কারেক্ট। যে আর সকল কেউ ঘটনার উপর অন্যভাবে ভিত্তি বলতে করে পারবে? আদালত কেউ আর রায় কেউ প্রদান অন্যভাবে করে। বলতে স্যার পারবে? আমি বলতে চাই, স্যার আমি বলতে চাই জি জি, বলেন। যে কি রিলেভেন্ট ফ্যাক্টগুলোর মধ্যে বিচার্য বিষয় হিসেবে যে ফ্যাক্টগুলোকে পর্যালোচনা করেন সেগুলোকে ফ্যাক্টিন ইস্যু বলা হয়। হ্যাঁ, আর কেউ? ভাইয়া আদালতে যে সিদ্ধান্ত নেওয়া হয়। হ্যাঁ, এবার আমি বলি, শোনেন, আপনার মনোযোগ সহকারে শোনেন। ফ্যাক্টিন ইস্যু বলতে বাদীর দাবিকৃত এবং বিবাদীর অস্বীকারকৃত বিষয় থেকে যে প্রশ্নগুলো উত্থাপিত হয় ওই প্রশ্নগুলোকেই বলা হয় ফ্যাক্টিন ইস্যু, ঠিক আছে? এখন তাহলে আমরা পাইলাম যে সাক্ষ্য প্রদান করা যায় কয়টা বিষয়ে? দুইটা বিষয়ে। কয়টা বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়? দুইটা বিষয়ে সাক্ষ্য প্রদান করা যায়। একটা হলো আপনার ফ্যাক্টিন ইস্যু আর একটা রিলিভেন্ট ফ্যাক্ট। এই দুইটা বিষয়ের বাইরে আপনারা একটা জায়গায় গিয়েও সাক্ষ্য প্রদান করতে পারবেন না। কোর্টে ওই যে মাঝে মাঝে দেখেন না সাক্ষ্য নেয়, সাক্ষ্য নেওয়ার সময় পাশের যে বিপক্ষের যে আইনজীবী আসে বলছে অবজেকশন ইওর অনার, এই সাক্ষ্য অপ্রাসঙ্গিক, ইররিলিভেন্ট, ঠিক আছে? অপ্রাসঙ্গিক কথাটা নিয়ে চলে আসছে। তখনই যখন আপনারা এই দুইটা বিষয়ের বাইরে যখন কোনো প্রশ্ন করবে তখন আপনারা এইভাবে বলবেন অবজেকশন, ঠিক আছে? অবজেকশন বলবেন, তারপরে বলবেন যে এটা ইররিলিভেন্ট কথা বলতেছে, ঠিক আছে? সুতরাং তাহলে আমাদের বা আপনারা যখন সাক্ষ্য নেবেন বা আরেকজন আপনাদের অপোজিট নিবে তখন আপনাদের এই দুইটা বিষয় দিক লক্ষ্য রাখতে হবে। এটা কি প্রাসঙ্গিক নাকি বিচার্য বিষয়ের মধ্যে পড়ছে,
এই দুইটা বিষয় নিতে হবে, এর বাইরে থেকে সাক্ষ্য প্রদান করা যাবে না। ঠিক আছে, আমি একটু ফানি মোডে বললাম বা একটু অন্যভাবে বললাম। ঠিক আছে, দেখেন এই 5 ধারাকে, সাক্ষ্য আইনের 5 ধারাকে বলা হয় কে সেকশন। কে সেকশন, কে মানে চাবি, কে ই ওয়াই, কে সেকশন। ঠিক আছে, এখন দেখেন শুধুমাত্র বিচার্য বিষয় এবং প্রাসঙ্গিক বিষয়ে সাক্ষ্য প্রদান করা যাবে, অন্য কোনো বিষয়ে নয়। এই জন্য এটাকে কি বলা হচ্ছে কি কে সেকশন। ঠিক আছে, গ্রহণ। এবার দেখেন অ্যাডমিজিবিলিটি মানে গ্রহণীয়তা, মানে আপনি একটা বিষয় সম্পর্কে অনেক ধরনের সাক্ষ্য প্রদান করবেন, কিন্তু আমাদের সেশনটা শেষ হয়ে গেলে আমি এখনই আবার লিঙ্ক দিব, আপনারা চট করে দ্রুতই সবাই যুক্ত হয়ে চলে আসবেন। ঠিক আছে, খুব দ্রুত চলে আসবেন, মানে ক্লাসে চলে আসবেন, আবার আমার বাসায় আসবেন না। হ্যাঁ সম্ভব করা হয়ে গেছে গো। জি জি, হ্যাঁ আমি লিঙ্ক দেবো যদি শেষ হয়। সো আপনারা খুব দ্রুত যুক্ত হবেন। আমি দেখি গ্রহণযোগ্যতা, জাস্ট এই একটা পয়েন্ট আপনাদের বলি। দেখেন গ্রহণযোগ্যতা বা গ্রহণীয়তা বলতে বোঝাচ্ছে আপনি যখন একটা বিষয়ে অনেকগুলো সাক্ষ্য প্রদান করবেন, অনেকগুলো সাক্ষ্য প্রদান করবেন, তার মধ্যে থেকে বিচারক যেগুলো কি করবে, গ্রহণ করবে বা অ্যাডমিট করবে, এই অ্যাডমিট করাকেই বলা হচ্ছে কি আপনার গ্রহণীয়তা বা অ্যাডমিজিবিলিটি। যে সকল প্রাসঙ্গিক বিষয় আদালত সাক্ষ্য হিসাবে গৃহীত হয় তাকে বলা হয় গ্রহণীয়তা। সুতরাং প্রত্যেক গ্রহণীয় বিষয় প্রাসঙ্গিক, কিন্তু প্রত্যেক আপনার প্রাসঙ্গিক বিষয় গ্রহণীয় নয়। প্রত্যেক গ্রহণীয় বিষয় কি হবে, প্রাসঙ্গিক হবে, কিন্তু সকল প্রাসঙ্গিক বিষয় কি হবে না, গ্রহণীয় হবে না। মানে আপনার যতগুলো প্রাসঙ্গিক বিষয় আছে এর মধ্য থেকে কতগুলো সাক্ষ্য বিচারক কি করবেন, অ্যাডমিট করবেন। এই যতগুলো অ্যাডমিট করবেন সেটাকে বলা হচ্ছে কি গ্রহণীয় বিষয়। তাহলে কি হচ্ছে, মানে গ্রহণীয় বিষয়টা হলো লিমিটেড, আর প্রাসঙ্গিকটা হলো কি একটু ব্যাপক। এই জন্য বলা হচ্ছে যে সকল প্রাসঙ্গিক বিষয় গ্রহণীয় নয়, কিন্তু সকল গ্রহণীয় বিষয় প্রাসঙ্গিক। ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হয়েছেন? বুঝতে পেরেছেন? জি স্যার, মানে আমরা তো প্রাসঙ্গিক বিষয়ের মধ্যে থেকেই ওই বিচার্য বিষয়টা সিলেক্ট করা হয়, এজন্য হচ্ছে গিয়ে সকল হুম, আচ্ছা আমি সেশনটা কেটে দিচ্ছি, হয়তো এখনই কেটে যাবে, 40 মিনিট প্রায় হয়ে গেছে। তারপরে আপনারা খুব দ্রুত আবার চলে আসবেন, আমি এখনই লিঙ্ক দিচ্ছি। ঠিক আছে, আসেন।